কনক সারোয়ার ভাই, পিনাকি ভট্টাচার্য দাদা, ইলিয়াস ভাই, এরা মূলত ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের সৈনিক। এবং এই কারণে ভারতের দালাল যারা আছে তারা তাদেরকে ডিফেমিং করার চেষ্টা করছে। বিশেষত যারা শাহবাগীদের জম হলো এই আমাদের কনক ভাই, এই ইলিয়াস ভাই আর পিনাকি দাদা। আর এই শাহবাগীরা এখন তাদেরকে ডিফেমিং করার একটা সুযোগ পেয়েছে ধানমন্ডি ৩২কে কেন্দ্র করে। ধানমন্ডি ৩২কে কেন্দ্র করে এবং এর পরবর্তী আওয়ামী দোসরদের যে একটা শাস্তির ব্যবস্থা করা, এটা তো সরকারের কার্যক্রমে কেউ বিশ্বাস করছিল না সরকার কোনো ব্যবস্থা নেবে। এবং এই যে ডেভিল হান্ট নাকি যেন একটা অভিযান বললেন, এইটাও কিন্তু এই ধানমন্ডি ৩২, তারপরে আওয়ামী দোসরদের উৎপাত সামগ্রিকভাবে সেই কারণে আসছে। তাহলে এই জায়গাটাতে নিয়ে আসার জন্য অবদান কার? সেটা অবশ্যই কনক সারোয়ার ভাই, পিনাকি দাদা অথবা ইলিয়াস ভাইয়ের। এই যে আসছে এই জায়গাটাতে শাহবাগীরা পছন্দ করছে না, তো শাহবাগীরা তো পছন্দ করবেই না। তারা কবে ডানপন্থীদের বন্ধু ছিল আমি জিজ্ঞাসা করছি। বামপন্থীরা সব সময় তো ডানপন্থী আচরণকে এভাবে ডিফেমিং করার চেষ্টা করবে। এবং আপনারা দেখেছেন ধানমন্ডি ৩২কে কেন্দ্র করে পিনাকি দাদার একটা ভিডিও উনি দেখিয়ে দিচ্ছেন যে দাড়িওয়ালা একটা লোক আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আছে, সে ধানমন্ডি ৩২-এ গেছে বেসিক্যালি ভিডিও করার জন্য গেছিলো। আর এই দাড়িওয়ালা লোকদেরকে দেখিয়ে তারা এই কুচ্ছাটা রটনা করছে। আর দাড়িওয়ালা লোক গেলে সমস্যা কোথায়? দাড়িওয়ালা লোকের মন্তব্য করার অধিকার আছে না? আন্দোলন করার অধিকার আছে না? তার একটা মতামত আছে না? না দাড়ি আমাদের বাঙালি, বাংলাদেশি, আমাদের এই টেরিটরিতে আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক, তাই না? একসময় আমাদের এখানের মেয়েরা ব্লাউজ পরতো না, আমাদের নারীরা। তা ওইটা কি আমাদের সংস্কৃতি নাকি এখন সবাই ব্লাউজ পরে ঘুরবে? ধীরে ধীরে মানুষ সভ্য হয়েছে, ব্লাউজ পরেছে, খুবই স্বাভাবিক বিষয়। তারপরে সেখান থেকে বোরকা পড়েছে। একসময় এখানে মানুষরা অমুসলিম ছিল, তারপরে মুসলিম হয়েছে। একসময় বৌদ্ধ ছিল, বৌদ্ধদেরকে হিন্দুরা কুচুকাটা করে মায়ানমারে পাঠিয়ে দিয়েছে, নিপীড়ন করেছে হিন্দুরা বৌদ্ধদের উপরে। বৌদ্ধরা আর নাই। একটা এলাকার সাংস্কৃতিক বিকাশ, সাংস্কৃতিক পরিবর্তন বিভিন্নভাবে হতে পারে, কেউ চাক বা না চাক। এই অঞ্চলটা মুসলিম প্রাধান্য হয়ে গেছে, মুসলিম জনসংখ্যা বেশি, তাদের রুচি আছে, অভিরুচি আছে। এইখানে শাড়ি একটা সময় সংস্কৃতির জায়গাতে ছিল স্ট্রং সংস্কৃতি, শাড়ি দুর্বল সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে, বোরকায় স্ট্রং, হিজাব স্ট্রং সংস্কৃতিতে চলে আসছে। এটা পরিবর্তন হবে। একটা এলাকার মানুষ কোন ধরনের রুচি অভিরুচিতে ধীরে ধীরে কনভার্ট হবে কেউ আটকায় রাখতে পারবে না। সংস্কৃতি ধীরে ধীরে আপডেট হয়। আমাদের এখানে সেই চেঞ্জটা ঘটছে আস্তে আস্তে। এটা মেনে নিতে হবে। যা মেনে নিতে পারে না তারা মানসিক কষ্টে ভুগবে। শাহবাগীরা মারাত্মক মানসিক কষ্টে আছে। ধানমন্ডি ৩২কে কেন্দ্র করে তারা পিনাকি দাদাদেরকে খেপানোর চেষ্টা করছে। কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এটা প্রয়োজন আছে, এটা প্রাসঙ্গিক প্রত্যেকটা সময়ে। এটা বলার সুযোগ নাই এখন আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন নাই। এই লড়াই কোনো দিন শেষ হবে না। পিনাকি দাদার প্রয়োজনীয়তা শেষ হবে না, কনক সারোয়ার ভাইয়ের প্রয়োজনীয়তা শেষ হবে না, ইলিয়াস ভাইয়ের প্রয়োজনীয়তা। তারা কোনো দলের না। যখন যে ভালো করে তাকে ভুল ধরে, যখন যে খারাপ করে তাকে তার খারাপ করে। সেটা জামাতের ভুল ধরে না, বিএনপির ভুল ধরে না, তো সবারই ভুল ধরে। এই ভুল না ধরলে আমরা তো জানোয়ারে রূপান্তরিত হইতাম। এটা তো মানতে হবে ভাই। ওনারা অনেকে বলছেন যে এই মুহূর্তে তাদেরকে বাংলাদেশে প্রয়োজন, আর তারা আসলে বাংলাদেশে আসতেছেন না কেন? তারা বাংলাদেশে আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করা সহজ হতো। তারা মনে করেছে তাদের বাইরে থেকে আরও কাজ আছে, আরও অনেক অসমাপ্ত বিষয় রয়েছে, যেগুলো বাংলাদেশে পা রেখে সম্ভব না বা কঠিন হবে। এই কারণে তারা হয়তো আসছে না। কিন্তু আসলে তাদের বাইরে থাকা প্রয়োজন আছে, যেগুলো চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখায় দেয়। এই যে ফারুকী সাহেবকে দেখায় দিল, বশির সাহেবকে দেখায় দিল, জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা সে জালিয়াতি করেছে, ভারতের রিলায়েন্সকে বিদ্যুতের অনুমোদন দিয়েছে, টাটা গ্রুপকে আপনার হলো মেট্রো রেলের কাজ দেওয়ার জন্য একটা চেষ্টা চলছে। তারপরে ভারত থেকে আবার রেল যোগাযোগ বিষয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা চলছে। এগুলো যদি ধরায় না দিত মানুষ জানতো কীভাবে ভাই? এরা তো চুপি সাইডে সব যোগাযোগ করছে ভারতের সঙ্গে, ভারতের সাথে মিল রাখছে, তো এগুলো তো ধরতে হবে না।